কি ভাইয়া, আর কতক্ষণ? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি যে। হাতের মুঠোতে ধরা ছোট্ট ভাষ্যযন্ত্রটিকে কানে ঠেকিয়ে খানিকটা চেঁচিয়েই বলে ওঠে। ভাষ্যযন্ত্রটার অপর প্রান্তে আমি ওটাকে কানে চেপে সমান চেঁচিয়ে বললাম, আসছি আসছি। আরে আর বলো না, একেই অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেল, তার উপর ট্রামে যা ভিড়, ঠেলাঠেলি করে কোনো মতে উঠেছি, এই তো পৌঁছে যাব। ফোনটা কেটে যেতেই ওই হাতমুঠো যন্ত্রটাকে আবার সযত্নে শার্টের পকেটে ঢুকিয়ে রাখলাম। অবাক লাগে ভাবতে, এই ছোট্ট যন্ত্রটার সাহায্যে মাইলের পর মাইল দূরে থাকা মানুষটার সাথেও নির্বিবাদে কথা বলা যায়, খোঁজ নেওয়া যায়। আজ থেকে 20-25 বছর আগে কি এমন কিছুর কথা কেউ ভাবতেও পেরেছিল? এই এতগুলো বছরের মধ্যে শহরটার অনেক পরিবর্তন হয়েছে। শহরে মানুষের সংখ্যা এবং ব্যস্ততা পাল্লা দিয়ে বেড়েছে। আমার আর কিশোরীর বয়সটাও বেড়েছে, পরিবর্তন সেখানেও হয়েছে। শুধু পরিবর্তন হয়নি একটা জায়গায়, সেটা হলো আমাদের প্রিয় ঠাকুরমশাই এবং অফিসের কাছ থেকে ফাঁক পেলেই কিশোরী সহ ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে তার অভিজ্ঞতার আসরে গিয়ে জমিয়ে আড্ডা দেওয়া। ট্রাম থেকে নেমে একটা রিক্সা নিয়ে বললাম, মটলেন 13, জলদি চলো। নেমে দেখি কিশোরী রুমাল দিয়ে ঘন ঘন ঘাম মুছছে। আমি কাছে যেতেই প্রায় হামলে পড়ল। ওহ, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলো তো ভাইয়া, আর তোমার কোনো পাত্তাই নেই। তার উপর আজ যা গরম, উফ। নিয়েছ তো সব? কিশোরী এক গাল হেসে বলে, এত বছরে কি একদিনও ভুল হয়েছে ভাইয়া? পকেটে পাসিং শো আছে, আর এই দেখো হরিরাম বল্লভের তৈরি গরম গরম তেলে ভাজা। কিন্তু তোমার এত দেরি হলো কেন বলো তো? সে তুমি আর কি বুঝবে, অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েও এক গাদা ফিরিস্তি মেটাতে গিয়ে দেরি হয়ে গেল। তবে জানো তো, আমার মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। কিশোরী অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, এই ঠা ঠা রোদঝোলা আকাশ থেকে বৃষ্টি? আমরা যখনই ঠাকুরমশাইয়ের বাড়ি যাই সেই প্রতিটা দিনই কিন্তু নিয়ম করে বৃষ্টি হয়েছে। ওই যে ঠাকুরমশাই বলেন না, কালযোগ, এই অনেকটা সেরকমই। কথা বলতে বলতে আমরা যেই মাত্র ঠাকুরমশাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছলাম, ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। গেটে আলতো ধাক্কা দিতেই বাড়ির ভেতর থেকে চারিমায়ের গলা শোনা গেল, আসছি। চারিমা এসেছে, যাক ভালোই হলো। হরিবল্লভের তেলে ভাজা খেতে চারিমা খুব ভালোবাসে। ঠাকুরমশাইয়ের বাড়িতে ঢুকতেই দেখি তিনি বারান্দায় চারপায়া খাটটার উপর বসে আছেন এবং আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছেন। আমি অবাক হয়ে দেখি আজকের ঠাকুরমশাইয়ের সাথে সেই 20-25 বছর আগের ঠাকুরমশাইয়ের সাথে বৈসাদৃশ্য কম, বরং সাদৃশ্যই বেশি। বৈসাদৃশ্যের মধ্যে শুধু বলা যায় আগের সময়ের ঠাকুরমশাইয়ের সাথে তুলনা করলে বর্তমান সময়ে ঠাকুরমশাইয়ের চোখে মুখে সামান্য বলিরেখাই ফুটে উঠেছে। তবে মুখের সেই হাসিটা কিন্তু চির অমলিন। আমি আমার ভাবনায় এতটাই মশগুল ছিলাম যে তারানাথ ঠাকুর কখন যে আমার পাশে এসে দাঁড়িয়েছেন তা টেরই পাইনি। ঠাকুরমশাই আমার কাঁধে একটা হাত রেখে স্নেহ পরশপূর্ণ স্পর্শ রেখে তার গভীর অথচ শান্ত গলায় বললেন, অতীত বর্তমানের মধ্যে অমিল খুঁজতে খুঁজতে আবার বর্তমানটা হারিয়ে ফেলো না, হ্যাঁ? আমি ঠাকুরমশাইয়ের কথা শুনে অবাক হলাম না। ঠাকুরমশাইয়ের এ হেন গুণ সম্পর্কে আমি পূর্ব পরিচিত। তিনি চোখ দেখেই মনের কথা পড়তে পারেন। আমার কেন জানি না চোখ দুটো ছলছল করে উঠল। ঠাকুরমশাই স্নেহপূর্ণ স্বরে বললেন, সারা দিন অফিস কাচারি করে এসেছ, যাও হাত মুখটা ধুয়ে একটু সবুর হয়ে বসো। আমি আর কিশোরী
কলপারে হাত মুখ ধুতে যেতেই ঠাকুরমশাই চারিমাকে ডেকে বললেন, চারিমা 3 কাপ চা বসিয়ে দিস মা, আর একটু মুড়ি মেখে দিয়ে যাস তো। আচ্ছা বাবা। আমরা গুছিয়ে বসতে না বসতেই চারি আমাদের 3 জনকে চা আর 3 বাটি মুড়ি মাখা দিয়ে গেল। চায়ে একটা চুমুক আর হরিবল্লভের তেলে ভাজা সহযোগে 1 মুঠো মুড়ি মুখে চালান দিয়ে চিবোতে চিবোতে কিশোরী হঠাৎ লাফিয়ে উঠে বলে ওঠে, ওই দেখো, ভুলেই যাচ্ছিলাম প্রায়। বলে পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে ঠাকুরমশাইয়ের হাতে দিল। ঠাকুরমশাই সেটা থেকে একটা সিগারেট বার করে হাতে নিয়ে বললেন, এই এত বছরে একবারও ভুল হয় না তোমাদের এটা আনতে। হঠাৎ কিশোরী ফস করে বলে উঠল, ঠাকুরমশাই, আপনার কখনো ভুল হয়েছে? মানে ভুল করে এমন কিছু আপনি করলেন যার জন্য পরে অনুতপ্ত হয়েছেন বা কোনো বিপদের মুখে পড়েছেন? কিশোরীর এই সামান্য কথাটা শুনেই ঠাকুরমশাইয়ের মুখ চোখের অবস্থা কেমন যেন পাল্টে গেল। আমি মনে মনে প্রমাদ গুনতে গুনতে কিশোরীকে একটা চিমটি কাটলাম। চোখ রাঙিয়ে কিশোরীকে কিছু বলতেই যাব, তার আগেই ঠাকুরমশাই আনমনা স্বরে বলে উঠলেন, ভুলটা যদি ভুল করার মতো হয় তবে হ্যাঁ করেছি, আর তার যা মাসুল দিতে হতো সেটা ভাবলে আমি আজও ভয়ে কেঁপে উঠি। ঠাকুরমশাই, আপনিও ভয় পান? আমি তো ভাবতেই পারি না। আমার কথা শুনে হেসে উঠে তারানাথ ঠাকুর বললেন, কেন হে ভয় পাবো না? আমি কি মানুষ নই? হ্যাঁ, হতে পারে অলৌকিক বা অতি প্রাকৃত কিছুকে ভয় পাওয়ার কোনো সঙ্গত কারণ নেই। আমি জানি মধু সুন্দরী দেবী এবং মাতু পাগলির আশীর্বাদে আমি সব বিপদ থেকে রক্ষা পেয়ে যাব। কিন্তু যদি ভুল করে দৃশ্যত বস্তুকে অদৃশ্যভাবে দেখার ভুলের খেসারত নিজের প্রিয়জনের প্রাণ শঙ্কার কারণ হয়, তখন তো তার থেকে বড় ভুল আর কিছুই নেই। কথাটা বলেই ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে দ্বিতীয় সিগারেটটা বের করে জ্বালিয়ে মুখে লাগিয়ে একটা গভীর টান দিলেন। আমি বুঝতে পারলাম ঠাকুরমশাই গল্প বলার তালে চলে এসেছেন। চারি এক ফাঁকে এসে আমাদের খালি কাপ আর বাটিগুলো নিয়ে গিয়ে আরও 1 কাপ চা এবং মুড়ি মাখা রেখে গেল। ইশারায় চারিমায়ের সাথে কুশল বিনিময় করে সে তেলে ভাজা খেয়েছে কিনা জিজ্ঞাসা করে নিলাম। আমি নিঃসন্তান মানুষ, কিন্তু চারিমাকে দেখে কেন জানি না আমার সব সময় বাৎসল্যবোধই জাগে। আমার যদি কোনো মেয়ে হতো তাহলে সে হয়তো চারিমায়ের মতোই হতো। আমার ভাবনার জাল ছেদ করে ঠাকুরমশাই বলতে শুরু করলেন, যে সময়ের কথা বলছি তখন আমার সহধর্মিণী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। চারির বয়স ওই 11 কি 12 হবে। আমার স্ত্রীর এক সহোদরা ছিলেন, গ্রামে থাকতেন। আমার স্ত্রী যখন বেঁচে ছিলেন তখন বছরে কি 2 বছরে বোনের বাড়ি যেতেন, অথবা তার বোন আসতেন এখানে। আমার শ্যালিকা ছিলেন বিধবা এবং নিঃসন্তানা। চারিকে নিজের কন্যা জ্ঞানেই স্নেহ করতেন। স্ত্রী গত হলে শ্যালিকা অনুরোধ করেন, জামাইবাবু, দিন কয়েকের জন্য চারিকে যদি রেখে যান তাহলে খুব ভালো হয়। আমি তো খুব অসুস্থ এবং এই অবস্থায় চারিকে দেখতে খুব মন চাইছে।
চারিমাকে সে কথা বলতেই সে বলে যে মাসির বাড়ি যাবে। আমিও আর দ্বিমত করলাম না, তবে মনে কেমন যেন একটা অস্বস্তি করতে লাগলো। অস্বস্তিটাকে পাত্তা দিলাম না। ভুল করেছিলাম বুঝলে, বড্ড ভুল করেছিলাম। আমাদের এই মনই হলো আমাদের অন্তরাত্মা। আমরা যেটা বুঝতে বা দেখতে পারি না, সেটা আমাদের মন কিন্তু অনেক আগেই দেখতে বুঝতে পেরে যায় এবং সেই মতো আমাদের ইশারা ইঙ্গিত দেয়। আমরাই আমাদের মূর্খামি ভুলের জন্য সেই সব ইঙ্গিতের সার বুঝতে পারি না। যাই হোক, দোনামনা চিন্তা করতে করতে চারিমাকে গ্রামে শ্যালিকার কাছে নিয়ে গেলাম। আয় চারি আয়, ঘরে আয় মা, কতদিন পর তোকে দেখলাম রে। শ্যালিকার বাড়িতে ঢুকতেই সে চারিকে দেখে কাতরে বলে ওঠে। এখানে এসে বিশেষ করে বাড়ির ভিতরে ঢুকে আমার অস্বস্তিটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। ঘরে ঢুকে কেমন একটা চাপা গন্ধ নাকে ঠেকল। তখনও কিছুই বুঝতে পারিনি। মনে হলো যে শ্যালিকা তো অসুস্থ, হয়তো ঘরদোর সেভাবে পরিষ্কার করতে পারেননি। তাছাড়া ওখানে তো আর কাজের লোক পাওয়া যায় না। মনের অস্বস্তিকে তাই মনেই চাপা দিলাম। ওখানে গিয়ে দেখি শ্যালিকা এতটাই অসুস্থ যে বিছানা ছেড়ে উঠতেই পারছেন না। গ্রামের পোস্টমাস্টারকে দিয়ে চিঠি লিখিয়ে আপনাকে খবর দিয়েছিলাম জামাইবাবু। আমি তো উঠতেই পারছি না। এই এক আধ বেলায় আশেপাশের বাড়ি থেকে অল্প কিছু খাবার দিয়ে যায়, সেটাই খেয়ে শুয়ে থাকি। শ্যালিকার মুখটাই ঠিক করে দেখা যাচ্ছিল না। আমি কিছুক্ষণ সেখানে বসে ফিরে আসার জন্য উঠে পড়ি। শহরে ফেরার পরের ট্রেন ধরতে হতো। ওইটাই ছিল সেদিনের শেষ ট্রেন। চারিমাকে ওখানে রেখে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে বাড়ির উঠোনে হোঁচট খেলাম। তখন কথাটা মাথায় আসেনি যে বাড়ি থেকে বেরোনোর সময় হোঁচট খেলে একটু দাঁড়িয়ে যেতে হয়। বাড়ির বাস্তু তখন কিছু বিপদের ইঙ্গিত দেয়, কিন্তু সেদিন যে কি চলছিল আমার মাথায় কে জানে। হড়বড় করে বেরিয়ে এসে স্টেশনে গেলাম। বাড়ি চলে আসার দুদিন পর এক রাতে বাড়িতে তখন ঘুমোচ্ছি, প্রায় মাঝরাত। হঠাৎ মনে হলো চারিমা চিৎকার করে আমাকে ডাকছে, সাহায্য চাইছে। বাবা, বাঁচাও, আমাকে বাঁচাও বাবা। স্বপ্নটা এতটাই বাস্তব ছিল যে আমি ঘুমের মধ্যেও চারিমার গলার আওয়াজ পেলাম। ধরফরিয়ে বিছানায় উঠে বসলাম, দরদর করে ঘামছি। মনের মধ্যে তখন যে আমার কি চলছে তা আমি বলে বোঝাতে পারবো না। মন থেকে বারবার ডাক আসছে যে কোনো একটা বড় বিপদ হয়েছে। মনের অস্থিরতাকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না। মনের সেই অচল অবস্থাকে শান্ত করার একটাই পথ হলো মধু সুন্দরী দেবীর আবগাহন করা। চটপট উঠে স্নান শুদ্ধি করে একটা নিরিবিলি জায়গা দেখে চক্র কেটে ধ্যানে বসে পড়লাম। একটু পরেই আমার নাকে একটা সুগন্ধি ধুনোর গন্ধ এসে ঠেকল। সাথে সাথে কোনো একটা নাম না জানা ফুলের উগ্র অথচ সুমিষ্ট গন্ধ পাচ্ছিলাম।
বুঝতে পারলাম আমার আরাধ্যা দেবী চলে এসেছেন তার আশ্রিতকে সুমতি দিতে। কানে শুনতে পেলাম, তারানাথ, তারানাথ, চোখ খোলো, দেখো আমি এসে গেছি। চোখ মেলতেই আমি মধুসুন্দরী দেবীকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম, দেবী, মন বড় অশান্ত হয়ে আছে, কি যেন একটা অস্বস্তি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তারানাথ, শিগগিরই চারির কাছে যা, তাকে তোর প্রয়োজন। আমি আঁতকে উঠলাম। তবে স্বপ্নটা কি সত্যি ছিল? চারি সত্যি তাহলে সাহায্য চাইছিল? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আমার চারিমা ঠিক আছে তো? চিন্তা করিস না তারানাথ, ওই ঈশ্বরের কাছে কোনো শক্তি শক্তিশালী নয়। ভরসা রাখ, যা, যত তাড়াতাড়ি পারিস গ্রামে যা, চারির তোকে প্রয়োজন, যা। কথাগুলো বলেই তিনি যেন কোথায় উধাও হয়ে গেলেন। আমি আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের ঝোলাটা একটু গুছিয়ে নিয়েই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। সেই সময় রাতে ট্রেন চলতো না, আর ট্রেন ছাড়া গ্রামে পৌঁছনোই সম্ভব ছিল না। গ্রামে যাওয়ার প্রথম ট্রেন ভোরের ঠিক পরেই। সেই ট্রেন ধরে গ্রামে পৌঁছলাম। গোটা পথটা যে কি দুশ্চিন্তায় কাটিয়েছি তা বলার মতো ভাষা নেই। যখন গ্রামে পৌঁছলাম তখন ভোরের আঁধার কেটে গিয়ে দিনের সোনালি আভা সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। স্টেশনে নেমে প্রায় ছুটতে ছুটতে শ্যালিকার বাড়ি পৌঁছতেই আমার বুকের ভিতরটা জোরে ধক করে উঠল। চারিদিকের পরিবেশে সকালের ঝলমলে রোদের আভা পড়লেও শ্যালিকার বাড়িতে যেন সেই রোদের আঁচটুকুও ঢুকতে পারছে না। এমনও নয় যে বাড়ির আশেপাশে কোনো বড়সড় গাছ আছে যা রোদের আলোকে বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে। তাহলে আমি চারির চিন্তায় তখন দিশেহারা। শ্যালিকার বাড়ির সামনে একটা উঠোন আছে, সেই উঠোন পেরিয়ে সদর দরজা। বাড়ির চারিদিকে নিচু করে দেওয়াল দিয়ে ঘেরা। আমি সদরে হাত দেওয়া মাত্রই মনে হলো কেউ যেন হাতির শক্তিতে আমাকে দুহাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি মাটির ওপর সপাটে গিয়ে পড়লাম। চোটও লাগলো, হাত পা ছড়ে গেল, মাথাটাও যন্ত্রণা করছে। নিজেকে চড় মারতে ইচ্ছে হলো। আবেগে আত্মহারা হয়ে আমি কত বড় ভুল করে ফেলেছিলাম। দুশ্চিন্তার জন্য আমার মাথাই তখন কাজ করেনি। আমি গাত্রবন্ধন না করেই চলে গিয়েছিলাম। গায়ের ধুলো ঝেড়ে তাই সবার আগে গাত্রবন্ধন করলাম। মধুসুন্দরী দেবীর দেওয়া বীজ মন্ত্রটা 51 বার আওড়ালাম। তারপর হনুমান চালিসা জপ করতে করতে সদর দরজায় হাত রাখতেই সেটা বালির তৈরি দেওয়ালের মতো ঝুরঝুর করে ঝরে পড়ে গেল। বুঝতে পারলাম যে ওই দেওয়ালটা তবে মায়ার দেওয়াল ছিল। মায়া তৈরি করতে পারে এমন অনেক অশুভ শক্তি আছে, কিন্তু মায়াকে এভাবে বাস্তব রূপ দিতে পারে এমন একজনই আছেন। সে হলো অশুভ কুজ্ঝটিকা। কথাটা ভাবতে ভাবতেই আমি সদর দরজা পেরিয়ে উঠোনে হাঁটতে শুরু করেছি। বাড়িটার অবস্থা লক্ষ্মী ছাড়া পুরো বাড়ির মতো হয়ে গেছে। কোন স্থান যখন কুজ্ঝটিকার আগ্রাসনে পড়ে তখন এই রকমই অবস্থা হয়। চালিসা জপ করতে করতে হাঁটতে হাঁটতে আমি আবার ঠিক সেই জায়গাটাতেই হোঁচট খেলাম যেখানে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়েছিলাম। এবার সে জায়গাটা দেখে আমার পিঠের শিরদাঁড়া হিম হয়ে গেল। সেটা যে কোনো সাধারণ জায়গা নয়, সেটা হলো একটা কবর।
কবরের মাটিটা ছুঁয়ে মন্ত্র পড়তেই আতঙ্কে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। ওই কবরটা আমার শ্যালিকার। এবার সব এক এক করে আমার সামনে স্পষ্ট হতে লাগলো। আমার শ্যালিকা অনেকদিন আগেই মারা গিয়েছেন। সেদিন চারিকে এ বাড়িতে যখন রেখে গিয়েছিলাম, তখন যে চাপা দুর্গন্ধটা নাকে ঠেকেছিল, সেটা আসলে কুজ্ঝটিকার উপস্থিতির জানান ছিল। যাকে শুয়ে থাকতে দেখেছিলাম, সেটাও কুজ্ঝটিকারই মায়া ছিল। আমার সেই সময় মাথাতেই আসেনি যে শ্যালিকা শত অসুস্থতা সত্ত্বেও শুয়ে বসে থাকেন না, সে বিছানায় ওরকম টান টান হয়ে কেন শুয়ে আছেন। বড় ভুল করে ফেলেছিলাম সেই সময়। তবে একটা কথা বুঝতে পারছিলাম না যে কুজ্ঝটিকার হঠাৎ আমার পরিবারের ওপর কুদৃষ্টি পড়ল কেন। উত্তর জানার একটাই উপায়, হোম করা। হোম করার সরঞ্জাম আমি সাথে করেই নিয়ে গেছিলাম। চিন্তা করে ঠিক করলাম ওই কবরটার সামনেই হোমে বসবো। সেই ভাবনা অনুযায়ী ওই জায়গাটা পরিষ্কার করে ঝোলা থেকে গঙ্গা জল বার করে সেটা ছিটিয়ে দিলাম। তারপর আসন পেতে বসে ঝোলা থেকে এক এক করে সব বার করে সামনে রাখলাম। আমি সাথে করে কিছু তান্ত্রিক যজ্ঞদ্রব্য নিয়ে গিয়েছিলাম, যেমন একটা ফাঁকা কাকের বাসা, কালো ব্যাঙ, শোল মাছের রক্ত আর কিছু উগ্র আতর। হোমকুণ্ড সাজিয়ে আমি তাতে এক এক করে মন্ত্রোচ্চারণের সাথে সাথে দ্রব্যগুলোর আহুতি দিলাম। আহুতি শেষ হতেই এতক্ষণ ধরে বাড়ির চারিদিকে যে অন্ধকার ছিল, সেটা ওখান থেকে সরে এসে আমার সামনে ঠিক কবরটার উপরে জমাট পেকে বসলো। ধীরে ধীরে তা একজন নারীর অবয়ব নিল। এই নারী অবয়বটি আমার পরিচিত। অবয়বটি আমার শ্যালিকার, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ওই অবয়বটি আসল নয়, এটাও কোনো মায়া, এবং এই মায়া জাল কাটার উপায় আমার কাছে ছিল। ঝোলা থেকে কালো কাপড়ে ঢাকা একটা পেতলের ছোট ঘটি বার করে আনলাম। এক বিশেষ ভূত চতুর্দশীর অমাবস্যায় আমি সব সাধনা করে পঞ্চমুণ্ডের ভস্য পেয়েছিলাম। সেই বিশেষ ভস্য এই পেতলের পাত্রে রাখা ছিল। তারপর সেই ভস্য মুঠো করে নিয়ে ওই অবয়বটার উপর ছুঁড়ে মারতেই তার আসল চেহারা স্পষ্ট হয়ে উঠল। আমি গর্জে উঠলাম, কে তুই? আমার মেয়ে কোথায়? কি করেছিস তুই তার সাথে? বল। কিন্তু সেই ধোঁয়ার কুণ্ডলীর কোনো চেহারা ফুটে উঠল না। আমি আবারও এক মুঠো ভস্য নিয়ে কুণ্ডলিতে ছুঁড়ে মারতেই সেটা একটা পাশবিক চিৎকার করে উঠল। তারপর কুণ্ডলিটা পৈশাচিক স্বরে নারকীয় ভাবে আকাশ কাঁপিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে সে একটা অবয়ব নেয়। তারপর অদ্ভুত গলায় বলে ওঠে, কি হলো তারানাথ? খুব তো তন্ত্রের জ্ঞান নিয়ে থাকিস, সেই জ্ঞান দিয়ে এইটুকু বুঝতে পারলি না যে আমি তোকে চকে ফেলার জন্য এই সব কিছু করেছি? তোর শালিকাকে অনেক আগেই মেরে ঠিক এইখানে মাটিতে পুঁতিয়ে তার আত্মার ওপর দখল নিয়েছিলাম। তার আবরণ নিয়েই তো আমি তোদের সামনে বিছানায় শুয়েছিলাম, কিন্তু তুই বুঝতে পারিসনি। আমি বললাম, নিজের পরিচয় দে।
এই সব শিশু খেলা করা বন্ধ কর। তোর সমস্যা আমার সাথে, আমার মেয়ের সাথে নয়। আমার মেয়ে চারি কোথায়? হঠাৎ খ্যাস খ্যাসে স্বরে সে চিৎকার করে বলে, তোকে তুই আর পাবি না, আর পাবি না তোকে তুই। সে তো আমার সাথেই থাকবে। কথাটা বলেই সে নারকীয় ঢঙে হাসতে থাকে। আমি কাতরভাবে চিৎকার করে বললাম, না, আমি ভিক্ষা চাইছি। তাহলে সে সময় তালুকদারের কথাটা সত্যি ভেবে নিয়ে আমাকে বন্ধ কেন করেছিলিস? আমিও তো চিৎকার করে তোর কাছে ভিক্ষে চাইছিলাম। আমার জন্য নয়, আমার সন্তানটার জন্য আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু না, তুই থাকতে দিলি না আমাকে। তোর মন্ত্রের শক্তি আমাকে বন্দি করলো। কি চেয়েছিলাম আমি বল? শুধু নিজের সন্তানের সাথে থাকতে চেয়েছিলাম। অবয়বটি বিভৎসভাবে গর্জে উঠল, কিন্তু তার গর্জনে যেন ক্রন্দনের সুর ছিল। আমার মনে পড়ল আমার জীবনে করা সবচেয়ে বড় ভুলের কথা। তখন আমার যুবক বয়স, একের পর এক যোগী মহাযোগীদের সান্নিধ্য লাভ করছি। কখনো বা ভৈরবের সান্নিধ্যে থেকে যাচ্ছি দিনের পর দিন। ধীরে ধীরে কিছু কিছু সাধনায় আমি সিদ্ধি পেলাম। কয়েকজনের এক আধটা কাজ করে বেশ নাম হলো, পকেটে দুটো পয়সাও এলো। নিজের জ্ঞানের ওপর কিছুটা অহংবোধও জেগে উঠল। ঠিক সেই সময় পরমেশ্বর তালুকদার নামে একজন বিশাল বড় ব্যবসায়ী, তিনি আমার কাছে এলেন। আমার বাড়িতে আমার স্ত্রীর আত্মা অত্যাচার করছে, তাকে বাড়ি থেকে দূর করতে হবে, কারণ তার জ্বালায় আমি টিকতে পারছি না। আর আমি দ্বিতীয় বিবাহ করতে চাই, কিন্তু সেটাও করতে পারছি না। তালুকদার আমাকে অনেকগুলো টাকা দিলেন এবং বললেন যে কাজ হয়ে গেলে আরও টাকা দেবেন। আমি তখন মধুসুন্দরী দেবীর সাথে পরিচিত হইনি। যদি দেবীর সাথে পরিচিত হতাম, তাহলে জীবনের যে ভুলটা করতে যাচ্ছিলাম সেটা কখনো করতাম না। তালুকদারের বাড়ি এসে তার সদরে পা দেওয়া মাত্রই বুঝতে পারলাম যে আত্মাটি প্রচণ্ড শক্তিশালী এবং কিছু একটার টানে সে ওখান থেকে যেতে চাইছে না। আমি তখন যুবক, সংসারের সম্পর্কগুলো আমার বোঝার বাইরে ছিল। বাবা, তুমি জানো আজকেও মা এসেছে? আমি পরমেশ্বরের বাড়ি গিয়ে জানলাম তার একটি 12 বছরের মেয়ে আছে এবং মেয়েটির তার মায়ের সাথে খুব টান ছিল। বুঝতে পারলাম তালুকদার বাবুর প্রথম স্ত্রী তার মেয়ের জন্যই বাড়ি ছাড়তে চাইছেন না। ততদিন পর্যন্ত আমি কিছু শ্মশান ভৈরবদের সঙ্গ পেয়ে কিছু নিম্নবৃত্ত সাধনায় সিদ্ধি অর্জন করেছিলাম। সাধারণত সেই সাধনা কখনো মানব জাতির উদ্ধারে ব্যবহার করতে নেই, তাহলে তার অনেক বিপরীত প্রতিক্রিয়া থাকে। কিন্তু সেদিন আমি সেগুলো আর ভাবিনি। ওই আত্মাটাকে বাঁধার জন্য আমি ওই নিম্নবৃত্ত সাধনার জ্ঞানকেই ব্যবহার করেছিলাম। বড় ভুল করেছিলাম ভায়া, বড় ভুল করেছিলাম। সেদিন যদি আর একবার একটু ভেবে দেখতাম, তাহলে বুঝতে পারতাম এই আত্মাটি রুদ্র রূপের আড়ালে একটা স্নেহবৎসল মাতৃরূপ আছে, যে শুধু চেয়েছিল তার আত্মজার সাথে থাকতে। তালুকদারের প্রথম স্ত্রীর আত্মাকে স্ফটিকবদ্ধ করে আমি চলে এলাম। তারও কিছু বছর পর আমি
মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পেলাম। দেবীর সাক্ষাতে আসার পর আমি জীবনের ভুলগুলো বুঝতে পেরেছিলাম। তার জন্য প্রায়শ্চিত্ত করেছিলাম, কারণ তার আগে পর্যন্ত আমি অর্থের লোভে কাজ করতে শুরু করেছিলাম। আমার প্রায়শ্চিত্তে দেবীর কৃপা লাভ করলাম। আমিও একটা সঠিক পথ খুঁজে পেলাম, কিন্তু ওই স্ফটিকবদ্ধ আত্মাটির কথা ভুলেই গিয়েছিলাম। সে এখন বলশালী হয়ে কুচ্ছটিকায় পরিণত হয়েছে। আজ সেই আত্মা ভয়াল রূপ নিয়ে আমার কন্যাকে গ্রাস করার জন্য তার পৈশাচিক থাবায় গিয়ে দিয়েছে। এখন এর উপায় কি তা আমার জানা নেই। কি করে রক্ষা করব আমার কন্যাকে? মনে হলো মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো গতি নেই। আমি জানতাম মধুসুন্দরী দেবী মাতৃস্বরূপা। এক মায়ের হাহাকার আর এক মাই শুধু বুঝতে পারেন। আমি সব কিছু ভুলে গিয়ে এক মনে এক ধ্যানে শুধু মধুসুন্দরী দেবীকে ডাকতে থাকলাম। দেবী এলেন। সেদিন চোখের সামনে সাক্ষ্য হলাম দুই অশরীরী প্রবল শক্তিযুদ্ধের। সে কি সাংঘাতিক সংঘর্ষ! ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। সে চোখে না দেখলে বিবরণ দেওয়া মুশকিল। অনেকক্ষণ সংঘর্ষ চলার পর আমি দেখলাম বাড়িটার আশপাশ থেকে সব অন্ধকার দূরে সরে গেছে। দেবীর নির্দেশে আমি আসন ছেড়ে উঠলাম। ধীরে ধীরে উঠোন পেরিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে ঢুকতেই আমার বুকটা ধড়াস করে উঠল। চারিকে এখানে রেখে যাওয়ার সময় যে বিছানায় কুজ্ঝটিকার মায়াকে শুয়ে থাকতে দেখেছিলাম, ঠিক সেখানেই চারিমা শুয়ে আছে। চারিমা, দেহ তার হাড্ডি সার হয়ে গেছে। আমার বুকটা হাহাকার করে উঠল। ছুটে চারির কাছে গেলাম। দেখলাম সে ঠিক আছে, তবে ভীষণ রকম দুর্বল। চারিকে নিয়ে স্টেশনের দিকে এগিয়ে গেলাম। তবে যাওয়ার আগে শ্যালিকার অন্ত্যেষ্টিক্রিয়া করে যেতে ভুললাম না। সেদিন যদি মধুসুন্দরী দেবী কৃপা না করতেন, তাহলে চারিকে বোধহয় চিরতরে হারিয়েই ফেলতাম। এবার তোমরাই বলো, এর থেকে বড় ভুল আর কি হতে পারে? আমরা এতক্ষণ বিভোর হয়ে ঠাকুরমশাইয়ের কথা শুনছিলাম। এতক্ষণ ধরে তার কথা বলার মাঝে আমি তো বটেই কিশোরীও কোনো কথা বলতে পারেনি। আমরা ঠাকুরমশাইয়ের কথা শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে তার করা প্রশ্নটার কোনো উত্তর আমাদের জানা ছিল না। হঠাৎ কিশোরী বলে ওঠে, সত্যিই তো, জীবনে চলার পথে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে কতই না ভুল করি। কখনো সখনো সেই ভুলের খেসারত দিতে হয়। কিন্তু তারানাথ ঠাকুরের মতো কি আমরা ভুল করে শিক্ষা নিতে পারি? চারি তারানাথ ঠাকুরের কন্যা হলেও আমাদের দুজনের কাছে সে কম স্নেহতুল্লা নয়। সেই মেয়েটার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, হয়তো সেই ঘটনা চারির স্মরণেও নেই। কিন্তু সেদিন যদি ঠাকুরমশাইয়ের একটা অজান্তে করা ভুলের খেসারত হিসেবে চারির কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে আমাদের প্রিয় ঠাকুরমশাই কি আজকে আমাদের সামনে থাকতেন? আমরাও কি ঠাকুরমশাইয়ের মতো একজন স্নেহভাজন মানুষের সাক্ষাৎ পেতাম? এই ব্যস্ততম জীবনে এত লোকবাহার, এত আলোকসজ্জার মধ্যে পুরনো কলকাতার
মঠলেন 13 গলির এই শেষ প্রান্তের একতলা বাড়িটার ভেতর যে ঠিক কতটা স্বস্তি, কতটা শান্তি, সেই খোঁজটা কি পেতাম? হয়তো না। যদি জীবনে করা কিছু ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে আমাদের জীবনে ঠাকুর মশাইয়ের আগমন হয়, তাহলে ওই সর্বশক্তিমান ঈশ্বরকে আমাদের কোটি কোটি ধন্যবাদ। জানো কিশোরী, নিজেকে আজ বড়ই ধনী বলে মনে হচ্ছে। এ আবার কি কথা? কেন? আমরা যে ঠাকুর মশাইয়ের সান্নিধ্য লাভ করেছি। তাহা যা সত্য বলেছ বিভূতি ভায়া। বাম পকেটে রাখা চলমান মুঠো যন্ত্রটাকে হাত দিয়ে চেপে কোলাহলের পৃথিবীর দিকে পা বাড়ালাম। হয়তো ভুল হবে, হয়তো জেনে বা না জেনে ভুল করব, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্তও করব। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।